আসসালামু জি ম্যাডাম, শুরু করতে পারেন। হ্যাঁ, আমরা লাইভ দিয়েছি। আচ্ছা ভাই, শুরু করছি তাহলে। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। ভাইয়া, কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। জি ম্যাডাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? জি জি। স্ক্রিন সরছে? ঠিক আছে, ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি আহ ওয়েলকাম করছি সকলকে আমাদের আজকের গাইডলাইন সেমিনার সেশনে। আজকে মূলত আমাদের জুন 2026-এর যারা পরীক্ষার্থী তাদের জন্য এই আয়োজন। অর্থাৎ যারা প্রথমবারের জন্য জুন 2026-এ অ্যাপিয়ারের কথা চিন্তা করছেন, যাদের ইন্টার্নি মাত্র শেষ হচ্ছে বা এটাই প্রথমবারের প্রিপারেশন, অথবা যারা এর আগে প্রিপারেশন নিয়েছেন কিন্তু আপনার প্রিপারেশনটা ঠিকভাবে হয়তো কমপ্লিট হয়নি, বা পরীক্ষায় গিয়ে আপনার মনে হয়েছে আরো ভালোভাবে প্রিপারেশন উচিত ছিল, তাদের সকলের জন্যই আসলে আমাদের আজকের সেশনটা। তো আমরা এখানে যেরকম আলোচনা করব এফসিপিএস পেডিয়াট্রিক্স এর কি কি ইনস্টিটিউশন আছে, এফসিপিএস পেডিয়াট্রিক্স এর কি কি স্কোপ আছে, কোথায় কত বছর ট্রেনিং কাউন্ট হয়, পরীক্ষাটা কিরকম ভাবে হয়, মানবন্টনটা কিরকম, সেগুলো নতুনদের জন্য আশা করি খুব ভালোভাবে কাজে লাগবে। আর সেই সাথে আমরা সিলেবাস অ্যানালাইসিস, কোয়েশ্চেন অ্যানালাইসিস নিয়ে কিছু কথা বলবো। তো এখন দেখি আমরা পরবর্তীতে আগায়। আমি আপনাদের সাথে আছি ডক্টর জান্নাতুল নাইম লাজুক। আমি এমবিবিএস কমপ্লিট করেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে, এফসিপিএস পার্ট 1 করেছি পেডিয়াট্রিক্স এ, বিসিএস 38 রিকমেন্ডেড। আমি আহ, এখন বর্তমানে আর্মি মেডিকেল কলেজ যশোরের প্যাথোলজি লেকচারার হিসেবে কাজ করছি। সিনাপসে আমি মেন্টর হিসেবে কাজ করছি। প্যাথোলজি আর মাইক্রোবায়োলজি সাধারণত পড়িয়ে থাকি। আমার সাথে আজকে থাকবেন ডক্টর নুসরাত জাহান আপু। উনি এমবিবিএস কমপ্লিট করেছেন সিএমসি থেকে, বিসিএস হেলথ, এফসিপিএস পার্ট 1 করেছেন আপু পেডিয়াট্রিক্স এ, বর্তমানে ফেজে রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন বিএমইউ তে, পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে। প্রথমেই আমি একটা নোটিশ দিয়েছি। এই নোটিশটা হচ্ছে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, যেটা আপনাদের ড্রিম অর্গানাইজেশন বা ড্রিম ইনস্টিটিউশন। তো সে যেখানে ফেলো আপনারা হতে চলেছেন, সেটার একটা নোটিশ, এটা 21শে আগস্ট 2023-এ দিয়েছিল। নোটিশটাতে বলা ছিল যে এক্সাম প্যাটার্নে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। তো কলেজ কাউন্সিল যে ডিসিশনটা নেয়, যে আগে হতো এফসিপিএস পার্ট 1 এক্সামিনেশন 3 দিনে, অর্থাৎ খুব একটা ওভারওয়েলড একটা প্রিপারেশন লাগতো পরীক্ষার জন্যই। পরীক্ষার পড়ার প্রিপারেশনের বাইরে গিয়েও ওই 3 দিন সার্ভাইভ করাটা ছিল খুব কঠিন। বর্তমানে সেই জিনিসটা আর হচ্ছে না, বর্তমানে মার্চ করা হয়েছে 3টা পেপারকে, এখন একদিনে নেওয়া হয়। কোশ্চেনের নাম্বার কমে এসছে। এখন বর্তমানে দেখা যায় কি, যে একটা পরীক্ষা হয় যেটাতে 300 মার্কের কোয়েশ্চেন থাকে, অর্থাৎ 75 এসবিএ অ্যান্ড 75 মাল্টিপল ট্রু ফলস অ্যান্সার থাকে, যেটা 2 মার্ক করে হিসেব করলে আসে হচ্ছে 300 নম্বর। 300 নম্বরে 4 ঘন্টা ব্যাপী একটা পরীক্ষা হয়। এই পরীক্ষাটা খুব মাথা ঠান্ডা রেখে দিতে হয় আসলে একটু। এই বিষয়টা ইম্পর্টেন্ট। তাছাড়া ওই 3 দিন একটার পর একটা 3 দিন গ্যাপ ছাড়া পরীক্ষা দেওয়া, সেই জিনিসটা কিন্তু এখন অনেকটাই নেই। সুতরাং এফসিপিএস পার্ট 1 পাস করা এখন বলতে গেলে আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে এসেছে। আচ্ছা, তো এখন দেখে নিই যে সাবজেক্ট কি কি আছে আসলে এফসিপিএস পার্ট 1 পেডিয়াট্রিক্স এর। পেডিয়াট্রিক্সে আমি সরাসরি চলে আসবো, কারণ অন্য টপিক গুলোতে আমি সেভাবে যাব না, অনেকগুলাতে ব্রাঞ্চ আছে অনেক রকম। তো দেখেন খেয়াল করে, পেডিয়াট্রিক্সে আমি যদি দেখি, পেডিয়াট্রিক্স মাদার ব্রাঞ্চ আছে, তারপরে আছে নিওনেটোলজি, খুবই একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট পেডিয়াট্রিক্সের, এবং নিওনাটোলজিতে প্রচুর মানুষ চান্স পায়। নিওনাটোলজিতে যেরকম কম্পিটিশন বেশি হয়, ইনস্টিটিউশন বেশি, চান্স পায়ও সেরকম বেশি। পেডিয়াট্রিক হেমাটো অ্যান্ড অনকোলজি, এটা বিএসএমএমইউ তে আছে। এটার ইনস্টিটিউশনের সংখ্যাটা একটু কম, আমি পরে সবকিছুই বলে দিব ইনস্টিটিউশন ওয়াইজ। পেডিয়াট্রিক নেফ্রোলজি, তারপর আছে পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টেরোলজি অ্যান্ড নিউট্রিশন, পেডিয়াট্রিক পালমোনোলজি, পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি অ্যান্ড পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। এই সবার জন্য একটা কমন কোয়েশ্চেন হয় এফসিপিএস পার্ট 1-এ। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখি যে পেডিয়াট্রিক্স এর ওই ব্রাঞ্চগুলোর কথাই আমরা আসলে লিখেছি।
এখন এই যে এক্সামিনি যারা হচ্ছে রেজিস্টার করছেন পেডিয়াট্রিক্সে, তারা আসলে যেটাই আপনার সাবজেক্ট চয়েস দেন না কেন, এই সবগুলো সাবজেক্টে আপনি আলটিমেটলি পেডিয়াট্রিক্সের একটা কমন কোয়েশ্চেন পাবেন। এখন দেখি আমি বলি যে নিওন্যাটোলজিতে কোথায় কোথায় ট্রেনিং অ্যাভেলেবল আছে। খেয়াল করে দেখেন, ডিএমসিএইচ এ নিওন্যাটোলজির 2 বছরের ট্রেনিং করতে পারবেন আপনি। এএফএমসি যেটা আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এখানেও 2 বছরের ট্রেনিং করতে পারবেন। তারপর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজেও 2 বছরের করতে পারবেন। পিজিতে 3 বছর কাউন্ট হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজে 3 বছর কাউন্ট হবে। তারপর বিআইসিএইচ এ 3 বছর কাউন্ট হবে। পারডেম এ 3 বছর, 8 দিনে 1 বছর। এরপর স্কয়ার হসপিটালে 6 মাস কাউন্ট হবে। অ্যাপোলো হসপিটালে 1 বছর কাউন্ট হবে। মা ও শিশু জেনারেল হসপিটাল চিটাগাং এ কাউন্ট হবে হচ্ছে 1 বছর। পেডিয়াট্রিক নেফ্রোলজি দেখেন, ইনস্টিটিউশনের সংখ্যা কিন্তু আগেই বলেছি নিওনাটোলজিতে অনেক বেশি। এরপর দেখেন পেডিয়াট্রিক নেফ্রোলজি। পেডিয়াট্রিক নেফ্রোলজিতে হচ্ছে ডিএমসি তে 6 মাস কাউন্ট হবে, পিজিতে 3 বছর কাউন্ট হবে, বিআইসিএইচ এ 3 বছর কাউন্ট হবে, আর নিগডুতে আপনাদের 3 বছর কাউন্ট হবে। পেডিয়াট্রিক হেমাটোলজি এখানে মাত্র 3টা ইনস্টিটিউশনে করতে পারবেন আপনি। 3টা ইনস্টিটিউশনের মধ্যে হচ্ছে কি, পিজিতে তো থাকছে, পিজিতে 3 বছর, তারপরে হচ্ছে আপনার ডিএমসি তে 1.5 বছর, বিআইসিএইচ তে হচ্ছে 3 বছর। পেডিয়াট্রিক নিউরোলজিতে পিজিতে 3 বছর, বিএসসিএইচ এ 3 বছর, নিমসে 3 বছর, মা ও শিশু চিটাগাং এ 2 বছর। পেডিয়াট্রিক কার্ডিওলজিতে বিআইসিএইচ 3 বছর, এএফএমসি তে এখানে কোর্স আছে 3 বছর কাউন্ট হয়, পিজিতে 3 বছর। পিজিতে দেখেন ম্যাক্সিমাম কিন্তু 3 বছর কাউন্ট হয়, কিন্তু পেডিয়াট্রিক পালমোনোলজিতে দেখেন বিআইসিএইচ এ শুধুমাত্র 2 বছর কাউন্ট হয়। আর আইসি সেটাতে হচ্ছে আপনার কাউন্ট হবে 1 বছর। পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজিতে পিজিতে কাউন্ট হবে 3 বছর, বারডেমে কাউন্ট হবে 3 বছর। পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টেরোলজিতে পিজিতে কাউন্ট হবে 3 বছর। আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি। এখন সবার প্রশ্ন হতে পারে যে এই ব্রাঞ্চ গুলো তো আপু বললো, কিন্তু কেন আমরা পেডিয়াট্রিক্সে কতটুকু কাউন্ট হবে কোথায় সেটা কেন বললাম না। পেডিয়াট্রিক্সে আসলে দেখা যায় কি যে আমি আমি কোর পেডিয়াট্রিক্সের তো, পেডিয়াট্রিক্সে হচ্ছে আপনার সকল মেডিকেল কলেজেই আসলে পেডিয়াট্রিক্সের কোর ট্রেনিংটা কাউন্ট হয়, অর্থাৎ যে প্রথম 2 বছরের ট্রেনিংটা, সেই পেডিয়াট্রিক্স এর কোর ট্রেনিংটা কিন্তু সব জায়গায় কাউন্ট হয়। আর সাবজেক্ট ওয়াইজ যেগুলো আমি বললাম সেগুলোতে, ইভেন পেডিয়াট্রিক্স এর কোর ট্রেনিং 250 বেডের উপরে যে সকল হসপিটাল আছে, সদর হসপিটাল, সেগুলোতেও আপনি চাইলে করতে পারেন। পেডিয়াট্রিক্স এর কোর ট্রেনিং এর জন্য আপনার ইনস্টিটিউশন চয়েস নিয়ে চিন্তা করতে হবে না। যদি আপনি পেরিফেরিতেও করতে চান, যে কোনো জায়গায় আপনি এটা করতে পারবেন। বাট ব্রাঞ্চের জন্য আমি যেগুলো বললাম এগুলো আপনার কাছে লাগবে। এখন আসি এক্সাম সেশন এন্ড প্যাটার্ন নিয়ে। এখন কিন্তু সেশন হয়ে যাবে ডিসেম্বর এবং জুন, অর্থাৎ আগে যেরকম জানুয়ারি এন্ড জুলাইতে হতো, এখন হচ্ছে ডিসেম্বর এবং জুনে। পরীক্ষার পদ্ধতি 75টা এমসিকিউ থাকবে, 75 এসবিএ থাকবে, অর্থাৎ সিঙ্গেল বেস্ট অ্যান্সার থাকবে। এমসিকিউটা কিরকম হবে, ট্রু অ্যান্ড ফলস হবে। টোটাল মার্কস তাহলে 300 হচ্ছে। কিভাবে 300 হচ্ছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 150টা কোয়েশ্চেনের জন্য 2 মার্ক করে 300 মার্ক। তার মানে আপনার এক একটা প্রশ্নে 2 মার্ক করে। সময় থাকবে 4 ঘন্টা। এই সময়টা নিয়ে একটু বলি। এই যে 4 ঘন্টার সময়, এই 4 ঘন্টার সময় হচ্ছে আপনার টোটাল এক্সামের প্রিপারেশন যেরকম নিয়েছেন, এই 4 ঘন্টার সময় কতটা ভালোভাবে আপনি ইউটিলাইজ করতে পারবেন তার উপরে ডিপেন্ড করছে যে ওই প্রিপারেশনটা আপনার কাজে আসবে কি না। এই সময়টাকে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, এবং এই সময়টা যাতে আপনি কনসেন্ট্রেশন দিয়ে সবকিছু দাগাতে পারেন। পরীক্ষায়, অন্যান্য পরীক্ষায় আমরা যেভাবে খুব স্ট্রেসড আউট হয়ে টেনশন নিয়ে পরীক্ষা দিতে যাই, যে হ্যাঁ আমি পরীক্ষার হলে গিয়ে যাচ্ছি, আমি খেয়ে যাচ্ছি না, বা আমি খুব স্ট্রেসড আপ আছি, খুব টেনসড আছি, এরকম অবস্থায় কিন্তু এই পরীক্ষাটা দিতে যাওয়া যাবে না। আপনাকে কিন্তু খুব কাম এন্ড কুল থাকতে হবে। এবং আমি খেয়াল করে দেখেছি যে এই পুরো পরীক্ষার সময়টাতে আমি প্রথমবারই পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ প্রথমবারই পাশ করেছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এই পুরা 4টা ঘন্টা আমাকে রোলার কোস্টারের মতো ট্রাভেল করিয়ে নিয়ে বেড়ালো। যে একবার আমি মনে হচ্ছে আমি ফিফথ ইয়ারে, একবার আমার মনে হচ্ছে আমি ফোর্থ ইয়ারে, থার্ড ইয়ারে, ইভেন ফার্স্ট ইয়ারে নিয়ে যায় আমাকে অ্যানাটমির মধ্যে দিয়ে ঘোরাচ্ছে। তো আলটিমেটলি আপনার শুধুমাত্র যে কিছু পড়ে গেছেন, আপনি রিসেন্ট কিছু এসে শিখেছেন সেটা না। এই পুরো পরীক্ষাতে কিন্তু আমাকে এটা মাথায় নিয়ে যেতে হবে যে আমি যত বেশি পারি ব্রেন স্টর্মিং করবো। আমি এই 5টা বছর যা যা পড়েছি এবং এমবিবিএস পাশের পরে যা যা পড়ছি সবকিছু মিলিয়ে আমি, এবং সবার ক্ষেত্রে বলবো যে
পরীক্ষার প্রিপারেশন এখন হয়তো শুরু করছেন, তাই বলে এটা মনে করেন না যে কোচিং এ যেটা পড়াবে বা আমি নিজে এখন এই 6 মাসে যা পড়বো শুধু সেটা দিয়েই পরীক্ষা দিব, এটা কিন্তু একদমই ভুল ধারণা। আপনারা জিরো থেকে শুরু করবেন না, আপনারা শুরু করবেন আপনার যে বেসিক আছে সেই বেসিক থেকে। এখন সবাই প্রশ্ন করে যে তাহলে আপু বেসিকটা কি? বেসিক তো এক একজনের এক এক রকম। বেসিক কিভাবে তৈরি করব? পড়ার মাধ্যমে বেসিক তৈরি হয়, যে যত পড়বে সে তত তার বেসিক তত ভালো হবে। ব্রেন নিয়ে আমি আসলে অতটা বেশি বিশ্বাস করি না, অবশ্যই ব্রেনের ফ্যাক্ট থাকতে পারে, কিন্তু যে যত পড়বে সেই তত এগিয়ে যাবে, আমার কাছে এটাই মনে হয়েছে। তো এই পরীক্ষাটায় কিন্তু আপনাকে একদম নিজেকে ডিভোটেড টু করতে হবে, একদম নিজেকে ঢেলে দিতে হবে যে আমার মাথায় যা কিছু আছে আমি অনেক চিন্তা ভাবনা করে বের করব। সুতরাং আপনার ব্রেনকেও প্রিপেয়ার করে পরীক্ষা হলে যেতে হবে। এরপরে আমি আসি যে কি পড়বো আর কি পড়বো না। এফসিপিএস এ পার্ট 1 এর ক্ষেত্রে কি পড়বেন তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনি কি পড়বেন না। আর যেটা পড়বেন না বা যেটা পড়বেন সেটা আসলে কোথা থেকে পড়বেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, পাস মার্ক হচ্ছে আমার 210, এটাকে সাথে করে আমি এখন আগাবো যে কি পড়বো আর কি পড়বো না। 210 যেহেতু, তার মানে আমাকে 70% মার্ক পেতে হবে, আমাকে কিন্তু 100% বা 90% মার্ক পেতে হবে না। ঠিক আছে, তাহলে দেখেন সিলেবাসটা আর মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন দেখে নি। পেপার 1, পেপার 1 এর একটা কোয়েশ্চেন আমি দেখেন লিখেছি যে হুইচ ওয়ান ইজ দ্য ডেরিভেটিভ অফ থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ। এই যে এই ধরনের একটা কোয়েশ্চেন এসে যাবে, এখান থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। বা কোয়েশ্চেন আসতে পারে আপনার হিস্টোলজি থেকে, অমুক জায়গার লাইনিং কিরকম, বা হুইচ ইজ নট লাইন বাই স্কোমাস এপিথেলিয়াম, এখানে কয়েকটা স্কোমাস এপিথেলিয়ামের নাম দিল, তার সাথে একটা এমন অর্গান দিল যেখানে ট্রানজিশনাল এপিথেলিয়াম বা যেখানে কলামনার এপিথেলিয়াম, এরকম প্রশ্ন দিবে। তো এখানে কি কি সাবজেক্ট আছে একটু দেখি। অ্যানাটমি আছে, এথিক্স কোর্স, এগুলো আছে, এটা ফরেনসিকের পার্ট। তারপর হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স আছে। ঠিক আছে, পেপার 1 এর জন্য কি কি বই পড়বে? জেনারেল অ্যানাটমির জন্য সাধারণ, তবে যেহেতু পিডিয়াট্রিক্স আপনি যেহেতু সেহেতু বলবো যে এই বইগুলো আপনার আগে খুব ভালো করে পড়া থাকে তাহলে সেই দাগানো বইটা আপনি বের করে পড়বেন। আর যদি সেটা না পারেন তাহলে ক্লাসে আপনাকে যতটুকু পড়ানো হবে ততটুকু পড়বেন, শিটে যেটা দাগিয়ে দেওয়া হবে বা শিটে যতটুকু কম্পাইল করে দেওয়া আছে সেটা পড়বেন। দ্বিতীয়ত, সব থেকে ইফেক্টিভ যেটা সেটা হচ্ছে আপনি নিটারের ছবিগুলো দেখবেন, অ্যাটলাসটা বের করে উল্টে উল্টে ছবিগুলো দেখবেন। কারোর বাসায় অ্যাটলাস না থাকলে চিন্তা করার কিছু নেই, গুগলে সব ছবি পাওয়া যায়। সুতরাং একটা করে সার্চ দিয়ে ছবি দেখবেন, একটা ব্লাড সাপ্লাই আপনি পড়বেন, অ্যাবডোমিনাল আউটার ব্রাঞ্চ পড়বেন। এখন কি আর ওই মুখস্থ করার যুগ আছে? মুখস্থ করতে হবে না, আপনি চলে যান ছবিটা দেখেন কোথা দিয়ে কি গেছে, পুরা বডির ব্লাড সাপ্লাই একদিনে পড়ে ফেলেন, পুরা বডির নার্ভ সাপ্লাই একদিনে পড়ে ফেলেন, দেখবেন আপনি নিজেই কোরিলেট করতে পারবেন সবকিছু। এরপরে আসেন এমব্রায়োলজি। এমব্রায়োলজি থেকে আমাদের খুব প্রশ্ন আসে আসলে, যেটা সত্যি কথা। এমব্রায়োলজি একটা মাস্ট আমাদের এই এক্সামের জন্য, তো ল্যাংম্যানস এমব্রায়োলজিটা আসলে পড়তে হবে। তো এতদিন যারা পড়েনি তাদের জন্য ক্লাসের সাথে সাথে যতটুকু বলে দেওয়া হবে ততটুকু দাগিয়ে তারপর পড়বেন। আর যাদের পড়া আছে, আমার যেরকম এই ল্যাংম্যানসটা খুব মানে প্রিয় ছিল আমার আসলে, তো আমার বইটা দাগানো ছিল, আমি ওই ফার্স্ট ইয়ারের সেই পুরানো এডিশন, 12তম এডিশন মনে হয় ছিল এটা, তো সেই এডিশন বের করে কিন্তু আমি পড়েছিলাম, এবং আপুরা ভাইয়ারা ক্লাসে যতটুকু বলেছিল সেইটুকু অ্যাড করে নিয়েছিলাম। এরপরে আপনি আসেন, এখানে পড়ার কিন্তু কিছু নিয়ম আছে, আপনার পুরো বইটা কিন্তু পড়তে হবে না। এই যে ফ্যারিঞ্জিয়াল আর্চ পাউচের ডেরিভেটিভ, এটা একটু বের করে পড়লেন, কোথায় মেসোডার্মের ডেরিভেটিভ আছে, ডেরিভেটিভ গুলো পারলেই আপনি অনেক কিছু পেরে যাবেন ইনশাল্লাহ। এরপরে আসেন হিস্টোলজি। হিস্টোলজিতে জ্যানকুরের বেসিক হিস্টোলজিটা আসলে আমাদের রেফারেন্স বুক, কিন্তু এত তো পড়ে পারা যায় না, দাগানো থাকলে পড়বেন, আবারও সেম কথা। বাকিটা শীট পড়বেন হিস্টোলজির জন্য, পুরা বডির লাইনিং এপিথেলিয়াম আপনি চোখ বন্ধ করে একেবারে স্কিন থেকে শুরু করে ভেতরে ভেতরে যেতে থাকবেন, এই ইন্টেস্টাইনে এটা ওটা এইভাবে করে পড়বেন। এরপরে হচ্ছে নিউরো অ্যানাটমি। নিউরো অ্যানাটমি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এরপরে এই নিউরো অ্যানাটমির থেকে দেখেন স্নেলস নিউরো অ্যানাটমি, ভিস্ট্রাম সিং নিউরো অ্যানাটমি। স্নেলটা আমার আগে যেগুলো দাগানো ছিল আমি শুধু অতটুকুই পড়েছি, কেউ সেটা না পারলে নিউরো অ্যানাটমি আমাদের যে শীটটা আছে শীটটাই পড়বেন। আসলে বেসিকলি আমি সবকিছুর এত বই খুলে পড়তে পারিনি, আমি শীটটাই পড়েছি। আর ক্লাসে ভাইয়ারা যতটুকু এক্সট্রা বলে দিয়েছে, আপুরা যা কিছু এক্সট্রা দাগিয়ে দিয়েছে আমি ওগুলো পড়েছি। কোয়েশ্চেন সলভের সময় যতটুকু এক্সট্রা পেয়েছি ওগুলো একটু আমি মার্ক করে নিয়েছি। এখন এমব্রায়োলজি, হিস্টোলজি, নিউরো অ্যানাটমি, জেনারেল অ্যানাটমি। জেনারেল অ্যানাটমি তো হিউজ, এখান থেকে দেখেন আপনি নিউরো অ্যানাটমিটা পড়লেন, আর জেনারেল অ্যানাটমিতে দেখা যায় কি থোরাক্সটা, অ্যাবডোমেনটা একটু ভালো করে পড়তে হয়। সুপ্রেক্স ইনফ্লেক্স থেকে কি আমরা অত কভার করতে পারি না, যখন তখন আমরা কি করি যে কনজেনিটাল অ্যানোমালি গুলা কি কি আছে, এখানে কি কি ফ্র্যাকচার হতে পারে, বাচ্চাদের কি কি হতে পারে, হ্যাঁ এই জিনিসগুলো আমরা বেশি ভালো করে পড়ি।
এরপরে আসেন অ্যানাটমিতে কিভাবে পড়তে পারি আমরা, তাহলে লেকচার শিট দেখেন। লেকচার শিটে আমাদের যেরকম লেখা থাকে ঠিক সেরকম ভাবেই সলভ করা থাকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। তাহলে লেকচার শিট প্রথমে পড়বেন, তারপর পিছন থেকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখবেন। আরো কিছু কোয়েশ্চেনের বই আছে, হ্যাঁ, আস্তে আস্তে আপনাদেরকে বলে দেওয়া হবে সবকিছু। সেই কোয়েশ্চেনের বই, আমাদের যে কিওয়ার্ড বা হচ্ছে বিভিন্ন ধরনের আরো কিছু বই পাওয়া যায়, সেই বইগুলো থেকে আপনারা কিন্তু দেখে নিবেন। এসবিএ মাস্টার বুকের প্রশ্নগুলো দেখে নিলেন একটু এক নজরে। তারপরে হচ্ছে ক্লাস হবে আমাদের, যে ক্লাসগুলো থেকে আপনি জানতে পারবেন প্রিভিয়াস ইয়ারের কি কি কোয়েশ্চেন হয়। তারপরে দেখেন নিটারের থেকে, এই যে গুগল অথবা নিটার থেকে ছবি দেখে নেবেন, এটাই। পেপার ওয়ানের মার্ক ডিস্ট্রিবিউশনের চার্টটা আসেন একটু দেখে নিই। এখানে সরি, এখানে হচ্ছে প্রথমে এই ব্লু কালারেরটা হচ্ছে, ব্লু নয় স্কাই কালার বলবো, স্কাই কালারেরটা দেখেন, এটা হচ্ছে সেল বায়োলজি। সেল বায়োলজি থেকে দেখেন অন এভারেজ 5টা মতন কোয়েশ্চেন থাকে। এমব্রায়োলজি থেকে 8 থেকে 10টা কোয়েশ্চেন থাকে। পরবর্তীতে দেখেন অ্যাশ কালারটা হচ্ছে জেনারেল অ্যানাটমি, এখান থেকেও সব মিলিয়ে 8 থেকে 10টা। তাহলে দেখেন এক এমব্রায়োলজি কতটা ইম্পর্টেন্ট, যে সে 7 থেকে 10টা কভার করে ফেলছে, 8 থেকে 10টা কভার করে ফেলছে। এরপরে আবার একটু কমে আসবে, হিস্টোলজি থেকে দেখা যায় অন এভারেজ 5টা 6টা কোয়েশ্চেন থাকে। তারপরে অ্যাপ্লাইড অ্যানাটমি, যেটা অ্যাপ্লাইড অ্যানাটমি মানে আমি যেটা বললাম যে বিভিন্ন ফ্র্যাকচার বা ক্লিনিক্যাল যে ডিফর্মিটি গুলা, এগুলো থেকে প্রশ্ন আসে অ্যাপ্লাইড অ্যানাটমির। এটা হলো 5টার মতন, এখান থেকেও প্রশ্ন, সরি এখান থেকেও 6-7টার মতো প্রশ্ন থাকবে। এরপরে হলো অ্যানাটমিক্যাল কিছু প্রসেস আছে, যেরকম সোয়ালোইং, ডিফিকেশন, হ্যাঁ, এই প্রসেস গুলা থেকে দেখা যায় যে 5টার মতো প্রশ্ন থাকে। প্রসিজিউর, অ্যানাটমিক্যাল প্রসিজিউর, কিছু অ্যানাটমিক্যাল প্রসিজিউরের মধ্যে দেখা যাচ্ছে আসছে লাম্বার পাংচার বা এটা সেটা। তো এখান থেকে এই একটা 2টা প্রশ্ন থাকে। এথিক্স কোড অ্যান্ড এথিক্স থেকে হচ্ছে 2টা 3টা প্রশ্ন থাকে। রেডিওলজি থেকে প্রশ্ন থাকে হচ্ছে স্ট্যাটিস্টিক্স থেকে প্রশ্ন, দেখেন বায়োস্ট্যাট একটা অনেক বড় একটা টপিক, কিন্তু বায়োস্ট্যাট থেকে দেখা যায় কি 2 থেকে 3টা প্রশ্ন থাকে। তাহলে বায়োস্ট্যাট থেকে যদি 2 থেকে 3টা প্রশ্ন থাকে বায়োস্ট্যাট, তাহলে আপনার এত বড় একটা জিনিস, তাহলে সেইভাবে সিলেক্টিভ বইতে পড়তে হবে। এখন সিলেক্টিভ বইটা আপনি জানবেন কিভাবে? ক্লাস থেকে জানবেন। এরপরে দেখেন রেডিওলজি থেকে একটা বড় অংশের প্রশ্ন থাকে, এবং এখানের প্রশ্নে ক্লিনিক্যালের কোরিলেশন থাকে। তাহলে এই যে মার্ক ডিস্ট্রিবিউশনটা যেটা আমি বলে আসলাম, এখন চলে আসি পেপার 2-তে। পেপার 2-তে দেখেন, পেপার 2-তে সাবজেক্ট আছে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি। এখন এই পেপার 2 এর মধ্যে কোয়েশ্চেনের একটা খেয়াল করে দেখেন, ফিজিওলজি থেকে একটা কোয়েশ্চেন যে হোয়ার মোস্ট অফ দ্য ওয়াটার ইজ রিঅ্যাবজর্বড, অর্থাৎ কোন জায়গাতে কিডনির মোস্ট অফ দ্য ওয়াটার রিঅ্যাবজর্ব হবে, দেখেন এরকম ভাবে প্রশ্নটা আসে। তারপরে প্রশ্ন আসতে পারে বিভিন্ন নিউরো অ্যানাটমি, নিউরোফিজিওলজির বিভিন্ন থেকে প্রশ্ন আসতে পারে, যে কোন ট্র্যাক্টের পাথওয়ে কি, কোনটা অ্যাসেন্ডিং কোনটা ডিসেন্ডিং, এরকম ভাবে ট্রু ফলস আসতে পারে। আচ্ছা, এরপরে দেখেন রিকমেন্ডেড বুকস ফর পেপার 2। ফিজিওলজির জন্য বিআরএস ফিজিওলজি, গ্যানন্স ফিজিওলজি যেটা, আর হচ্ছে গাইটনটা অনেক জায়গায় পড়ানো হয়, যেমন আমরা ফার্স্ট ইয়ারে গাইটনটাই পড়েছিলাম, আমার গাইটনটা একদম কেটে কেটে ভাগ করা ছিল। তো আমি যেহেতু গাইটনটা ওইভাবে আমার শীটের মতোই করা ছিল বলতে গেলে, সব দাগানো, আমি গাইটনই পড়েছিলাম। গ্যানন থেকে আমি কিছু অংশ দেখে নিতাম, যেটা ক্লাসে আমাকে বলতো যে এটা গ্যানন থেকে দেখালাম, সেটা আমি গ্যানন থেকে দেখে নিতাম। যেমন এন্ডোক্রাইনটা আমি পুরো জ্ঞানন থেকে পড়েছি। এরপরে হচ্ছে বায়োকেমিস্ট্রিতে অবশ্যই আমাদের যেই পড়া বইটা, এটা পড়তে খুবই সুবিধা হয়, কারণ আমরা পড়ে এসেছি এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি, প্রফেসর ডক্টর এমডি মোজাম্মেল হক স্যারের। আর ফার্মাকোলজির ভীষণ ফার্মাকোলজিটা পড়ায়। ফার্মাকোলজির আমাদের শীটটা যথেষ্ট এনরিচড, ফার্মাকোলজির যতটুকু আসে তা এই শীট থেকেই সম্ভব, আসলে এর বাইরে তেমন কোয়েশ্চেন খুব কঠিন করলে আপনি আসলে ওইটা যাই পড়েন না কেন আপনার পক্ষে, কারণ যেই বই পড়েন না কেন নিশ্চয়ই অতটা ডিপে গিয়ে আপনি 4-5 মার্কের জন্য পড়তে পারবেন না ফার্মাকোলজি। এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু খেয়াল করে দেখেন। সেল ফিজিওলজি থেকে 4 থেকে 5টা প্রশ্ন, বডি ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট থেকে 4 থেকে 5টা প্রশ্ন থাকে। গ্রোথ থেকে দেখা যায় কি যে গ্রোথ থেকে 3 থেকে 4টা প্রশ্ন থাকে। তারপর গ্রোথের বিভিন্ন ফিজিওলজি আছে যেগুলো থেকে প্রশ্ন থাকে আসলে। এরপরে দেখেন এখানে অ্যাপ্লাইড ফিজিওলজি, এখানে ওই যে ফিজিওলজির বিভিন্ন প্রসেস, ফিজিওলজির সাথে ক্লিনিক্যাল রিলেটেড করে করে বিভিন্ন টপিকস থাকে, যেমন আরডিএস এর বাচ্চার কেন আরডিএস হচ্ছে, এখানে কোন নিউমোসাইটের সমস্যা, ঠিক আছে, কি মেকানিজম, এইগুলা প্রশ্ন এইভাবে করে থাকে, সব কোরিলেট করতে পারবেন ইনশাল্লাহ, যখন শেষ হয়ে যাবে একবার সব পড়া সব কোরিলেট করে পড়তে পারবেন। এরপর ইমেজিং, ফিজিওলজি থেকে ওইখান থেকে ইমেজিং থাকবে। তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রি দেখেন, বায়োকেমিস্ট্রি থেকে সাধারণত কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেরকম অ্যাসিড বেস ব্যালেন্স, আপনারা জানেন অ্যানায়ন গ্যাপ, বেজ অ্যাক্সেস, এগুলো থেকে যেমন প্রশ্ন থাকে, বাফার সিস্টেম থেকে প্রশ্ন থাকে, তেমন প্রশ্ন থাকে আপনার হচ্ছে
বায়োকেমিস্ট্রির যে অনেক সময় দেখা যায় যে প্রথম দিকে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্যাসিভ ট্রান্সপোর্ট কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, এরকম ভাবে কিছু প্রশ্ন থাকে। মেটাবলিজমের থেকে প্রশ্ন থাকে অনেক, মেটাবলিজমের কোনটা হচ্ছে রেট লিমিটিং এনজাইম, খুবই ইম্পর্টেন্ট, সবার রেট লিমিটিং এনজাইম গুলো আপনাদের পড়তে হবে। আমাদের শীটের শেষে একটা সামারি করা আছে, বায়োকেমিস্ট্রির পুরো শীটটা পড়ে শেষ করার পরে আপনাকে ওই সামারি অংশে যেই জিনিসগুলো দেওয়া থাকবে সেগুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে। আর বইটা যদি কারোর কাছে থাকে অবশ্যই বইটা বইটা থেকে বিশেষ করে আমি কয়েকটা জিনিস বলবো যেটা বই থেকেই পড়তে হবে, সেটা হচ্ছে কি অ্যাসিড বেস ব্যালেন্স, অ্যানায়ন গ্যাপ, বাফার সিস্টেম যেটা আর কি। এরপরে আপনি হচ্ছে পড়বেন ওখান থেকে মেটাবলিজমের পাথওয়ে গুলা, জাস্ট পাথওয়ে গুলা। এরপরে আসেন ফার্মাকোলজি। ফার্মাকোলজি থেকে ওই যে আগেই বলেছি 6 থেকে 7টা প্রশ্ন থাকে। দেখেন ফার্মাকোলজি থেকে 6 থেকে 7টা প্রশ্ন। এখানে আপনি যদি জেনারেল ফার্মাকোলজিটা খুব ভালো করে পড়েন, অর্থাৎ ফার্মাকোডাইনামিক ফার্মাকোকাইনেটিক, হ্যাঁ, এগুলো যদি আপনি খুব ভালো করে পড়েন তাহলেই দেখবেন কি আপনার মোটামুটি ভাবে আহ 3 থেকে 4টা প্রশ্ন আপনি পেরে গেছেন। এখন বাকি থাকলো আর 2 বা 3টা প্রশ্ন। এই 2 বা 3টা প্রশ্নের জন্য আপনার যে হিউজ পড়তে হবে, সেই হিউজ পড়াটা আসলে আপনার মেইন সাবজেক্ট গুলোর অর্থাৎ যেই সাবজেক্ট গুলো থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসবে সেই সাবজেক্ট গুলোর প্রিপারেশনে প্রভাব ফেলবে। সেক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে সিলেবাসটা ধরে ধরে, আমাদের যে বিসিপিএস এর সিলেবাসটা, সেই সিলেবাসটা ধরে ধরে আপনি একদম দাগিয়ে পড়বেন। এখানে বলছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের নেমস এন্ড ক্লাসিফিকেশন, আচ্ছা এটা পড়ে ফেললাম। এখানে বলছে অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক্সটা পড়ে ফেললাম। একদম পুরা সবকিছু পড়তে যাবেন না, যেটা যেটা টপিক আপনি পাবেন একদম এক বেলায় বসে শেষ করে ফেলবেন এই ফার্মাকোলজিটা। এরপরে আসি, তাহলে এই ছিল আমাদের পেপার 1 এবং পেপার 2। তো পেপার 1 এবং পেপার 2 থেকে আমি যেগুলো বললাম পড়ার সিস্টেম দেখেন সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই রকম। আপনাকে কিন্তু অবশ্যই প্রথমে ক্লাসটা করতে হবে। ক্লাস করার পরে আপনি শীটটা দেখবেন। প্রথমে আমি শীট দেখার কথাই বলি, প্রথমে আমি বই দেখার কথা বলি না। বই দেখার কথা বললে প্রথমে পড়তে গেলে সবার যেটা হয়, আমাকে অনেকেই অনেক সময় বলেছেন যে বই পড়ে আসলে বুঝতে পারছি না, কারণ বইটা তো আসলে একটা বই। আপনার প্রশ্ন কোন বই থেকে হবে বা কয়েকটা বই মিলে হবে কিনা সেটা তো আপনি জানেন না। এই জন্য বই পড়ে যখন দুই একটা পরীক্ষা, একটা নির্দিষ্ট বই পড়ে যখন দুই একটা পরীক্ষা দিয়ে সবার আউটপুট একটু খারাপ পায়, মক টেস্ট বা ইয়েতে একটু কম পায়, তখন দেখা যায় যে তারা হচ্ছে হতাশ হয়ে যায়। তো আমি যেটা অবজার্ভ করেছি এতদিনে, যে শুরুতেই যদি আপনারা শীটটা পড়ে নেন, শীটে কিন্তু কম্পাইল করে দেওয়া থাকে, সব বইয়ের এক্সট্রাক্ট ওখানে দেওয়া থাকে। শীটটা পড়লে আপনার একটা মোটামুটি প্রিপারেশন দাঁড়িয়ে যাচ্ছে। এবং শীট যখন ধরেন আপনি এন্ডোক্রাইন সিস্টেম পড়ছেন, শীট পড়লেন আপনার মনে হচ্ছে যে না আমি ঠিকভাবে বুঝতে পারছি না, আমার ইনসাফিসিয়েন্সি থেকে যাচ্ছে, বা রেনাল সিস্টেম পড়লেন আপনার মনে হবে রেনাল সিস্টেম পড়ে যে এই রিঅ্যাবজর্পশন কোথায় কি না হচ্ছে, এগুলো আমাকে ইনসাফিসিয়েন্ট। তখন ওই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আপনি বই খোলেন, জ্ঞানন বা গাইটন যেটা খোলেন, বা আপনার যদি ফিজিওলজির ফার্স্ট ইয়ারের নোট থাকে সেটা খোলেন, খুলে আপনি দেখে নেন না কেন, তাহলেই তো আপনার হয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনি বইটা বুঝতেও আপনার সহজ হবে, আপনার মধ্যে অ্যাংজাইটি হতাশা এই জিনিসগুলো কম আসবে। তাহলে এটা একটা গেল। দ্বিতীয়ত ভালো করার উপায় হচ্ছে কোয়েশ্চেন সলভ করা। সলভ করতে করতে এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে যাবেন যখন আপনার মনে হবে যে না, এই প্রশ্নটার কি, এই প্রশ্নটা তো আমি দেখেছি, এটা এই অ্যান্সারটা এটা হবে। বা অনেক সময় থাকে কি কিছু কনফিউশনের প্রশ্ন থাকে যে বারবার যে প্রশ্নগুলোতে প্যাচ লাগায়, তখন ওই প্রশ্নগুলোতে আপনি কিন্তু অনেক সলভ করলে আপনি দেখবেন যে বারবার তো এই প্রশ্নটা এরকম আসছে, এটা অ্যান্সার এটা দিচ্ছে, তার মানে এটা আসলে এই অ্যান্সার হবে। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। ক্লাসে যখন আপনাকে বলে দেওয়া হবে এটা কিন্তু এইখানে প্যাচটা লাগায়, এটা কিন্তু এইভাবে এইভাবে দেয় পরীক্ষায়, ওই জিনিসগুলো হলো সব থেকে ইম্পর্টেন্ট যে আপনি, কারণ সবাই বই পড়বে, সবাই জানবে, তাহলে এগিয়ে কে যাবে? যার স্ট্র্যাটেজি ভালো, যে প্যাচ গুলো ধরতে পারছে ভালো, যে লুপ হোল গুলো ভালোভাবে উপলব্ধি করে সেগুলো কাটানোর চেষ্টা করছে, তার প্রিপারেশন অবভিয়াসলি ভালো হবে ইনশাল্লাহ। এবং কি হবে, যার সাথে উপরওয়ালার সৃষ্টিকর্তার সাহায্য রয়েছে। সুতরাং আপনারা সকলে বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ, এবং সেই সাথে আহ ভালো কাজ করবেন যাতে সৃষ্টিকর্তা আপনাদের সহায় হন। আহ ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। পরীক্ষা দিয়ে ছোট ছোট ক্লাস টেস্ট এগুলোতেও হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ ক্লাস টেস্ট আপনি একবার দিলেন, খারাপ হলো, তাতে আপনার আলটিমেটলি ভালোই, যেটা ভুল করবেন সেটাই পরবর্তীতে মনে থাকবে। দেখবেন ক্লাস টেস্টের কিছু প্রশ্ন মকে গিয়ে রিপিট হবে, তো ক্লাস টেস্টে ভুল করা প্রশ্ন আপনি মকে কিন্তু কোনোদিন ভুল করবেন না, মকে যেটা ভুল করতেছেন সেটা কিন্তু আপনি ইনশাল্লাহ বিসিপিএস এ গিয়ে ভুল করবেন না। সুতরাং বেশি বেশি প্রশ্ন সলভ করবেন আর সবকিছু একটু স্মার্ট ওয়েতে পড়ার চেষ্টা করতে বলি আমি সবসময়। সেটা কি, যে যেটা আপনি বইয়ে বুঝতে পারছেন না একটু গুগল করে দেখেন, একটু ছবি দেখেন, হ্যাঁ, যেটা যেভাবে পারেন, বা একটা ফেসবুক পোস্ট আসছে সেখানে একটু নেমোনিক শিখেছে একটু শিখেন, সমস্যা তো নাই।
আরেকটা বিষয় যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে কোয়ালিটি অফ রিভিশনের থেকেও এখানে ইম্পর্টেন্ট কোয়ান্টিটি অফ রিভিশন, কারণ ট্রু ফলস আসবে, এখানে এসবি আসবে, অর্থাৎ অপশন আছে। আপনি অনেক ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ছেন একবার, শেষ করতেই আপনি আপনার জুনে পরীক্ষা একবার শেষ করছেন আপনি মে মাসের 20 তারিখে গিয়ে, বাকি 10 দিনে আপনি একবার রিভিশন দিচ্ছেন, আপনার প্রিপারেশনটা খুবই কাঁচা হবে। পরীক্ষার হলে গিয়ে আপনার মনে হবে যে এটা তো পড়েছিলাম, কি যেন পড়েছিলাম, কিন্তু আপনার প্রিপারেশন এই টাইমের মধ্যে 3বার শেষ করতে পারলে তো খুবই ভালো। প্রথম একবার হয়তো বা আপনি এপ্রিল মাসের মধ্যে শেষ করলেন, মে মাসে একবার, জুন মাসে একবার, 2বার আপনি রিভিশন দিয়ে ফেলবেন ইনশাল্লাহ। তাহলে দেখবেন আপনার প্রিপারেশনটা পরীক্ষার হলে গিয়ে কনফিউশনের জায়গাগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। বারবার পড়তে হবে একটা জিনিস, অনেক বেশি সময় ধরে পড়ার থেকে আমার কাছে মনে হয়েছে যে বারবার ওটা চোখে চোখে যাতে আমার ভেসে ওঠে পরীক্ষার হলে, সেই কাজটা করবেন আপনারা। তো এই আর কি, আমার পেপার 1 পেপার 2 সম্পর্কে এইটুকুই ছিল। এখন আমি হচ্ছে পেপার 3-র জন্য আপুকে অনুরোধ করব পেপার 3 নিয়ে আলোচনা করার জন্য। আপু কি জয়েন হয়েছেন? হ্যাঁ, আপু এসছেন। আপু, আচ্ছা, আমাকে কি একটু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানান। হ্যাঁ আপু শোনা যাচ্ছে, স্লাইডও এসছে। আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর লাজুককে। খুব সুন্দর করে আসলে আমাদের ওভারঅল এফসিপিএস পার্ট 1 যে পরীক্ষা, তার একটা খুব সুন্দর গাইডলাইন অলরেডি দিয়ে ফেলেছেন। আর এখন আমি শুধু আসলে আমার বাকি যে অংশটুকু এটা অ্যাড করব। তো আপনারা যারা জয়েন হয়েছেন প্রথম থেকে অথবা লাইভে হচ্ছে দেখছেন, তাদের মোটামুটি জানা আছে যে এখন আমাদের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, কোশ্চেন প্লাস হচ্ছে পরীক্ষার সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে আমরা জানুয়ারি জুলাই সেশনে পরীক্ষা দিতাম, এখন ডিসেম্বর জুনে হচ্ছে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো আপনারা আশা করি মোটামুটি সবাই জেনে বুঝে ওভাবেই প্রস্তুতিটা শুরু করবেন। তো এখন জানুয়ারি মাস অলরেডি আমাদের 15 দিন চলে গেছে। তো যদি জুনে পরীক্ষা হয়, আমাদের হাতে টেনে টুনে আর 5 মাসের মতো বলবো আছে, বা 5 মাসেরও কম, 5.5 মাসের মতো আছে। তো এখন আমাদের প্রস্তুতিটা সেভাবে খুব গোছানো ভাবে, এবং ডক্টর লাজুক যেটা বললেন যে আমাদের খুব স্মার্ট ওয়েতে, যাতে আপনি কম সময়ে বেশি পোর্শন অ্যাভেল করতে পারেন, বেশি পোর্শন পড়ে ফেলতে পারেন, বারবার রিভাইজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের টার্গেট হবে। প্লাস হচ্ছে আপনি যারা আমাদের অলরেডি বিভিন্ন ব্যাচে যুক্ত হয়েছেন, এবং অথবা যারা এখনো কোনো ব্যাচে অ্যাডমিটেড হননি, জাস্ট আমাদের গাইডলাইন সেমিনারে আছেন আইডিয়া পাওয়ার জন্য পার্ট 1 এর এক্সামিনেশন এবং ওভারঅল প্রিপারেশন নিয়ে, তাদেরকে আমি বলবো আপনি আমাদের ব্যাচে যুক্ত থাকেন, অথবা হচ্ছে নিজে নিজে যদি অনেকে আছে যে সেলফ প্রিপারেশন নিচ্ছেন, আমি বলবো যে গোছানো ওয়েতে প্রিপারেশন নিলে প্লাস হচ্ছে একটা ভালো গাইডলাইন পেলে আপনাদের জন্য আগানোটা সহজ হবে। তো এই জন্যই আমাদের একটা আহ, আমাদের সিনাপসে সবসময় চেষ্টা থাকে যাতে আমরা একটা ভালো গাইডলাইন দিতে পারি এবং আপনাদেরকে সাহায্য করতে পারি। তো পেপার 1 এবং 2 সম্পর্কে তো ডক্টর লাজুক বলেছেন, আমি ডক্টর নুসরাত জাহান মীরা, পেডিয়াট্রিক্স এর মেন্টর হিসেবে সিনাপসে আছি। আর আমার পার্ট 1 কমপ্লিট হয়েছে জানুয়ারি 2021-এ। তো ওই তখনকার সময় থেকে এখন পর্যন্ত অনেক কিছু আসলে চেঞ্জ হয়েছে এবং সামনেও হতে থাকবে। তো যত চেঞ্জেসই আসুক, মোটামুটি সিলেবাসটা ডিসিপিএস এর যা সিলেবাস তা মোটামুটি কাছাকাছি আছে। কিছু এদিক সেদিক হয়েছে, কিন্তু মানে মোটামুটি সেম ধরা যায়। তো আপনাদের সবসময় আপডেটেড সিলেবাসটা আপনাদের কাছে রাখবেন। তো সিলেবাসে আপনার একদম কি কি টপিকস আসে, থেকে পড়তে হয়, কত মার্কসের কোশ্চেন আসে প্রতিটা টপিক্স থেকে, খুব সুন্দরভাবে দেওয়া থাকে। তাই আমি বলবো যাদের সিপিএস পার্ট 1 পরীক্ষা দেওয়ার টার্গেট আছে, তারা সবাই হচ্ছে এই কোশ্চেনের বা সিলেবাসের যে আপডেট সিলেবাসটা সেটা নিজেদের কাছে একটা প্রিন্টেড কপি রাখবেন। প্লাস হচ্ছে আপনাদের কি কি বই লাগবে পেপার 1 এবং 2 এর জন্য, কি শিট, আমাদের যারা ব্যাচে ভর্তি আছেন তাদেরকে তো লেকচার শিট প্রোভাইড করাই হবে, প্লাস একটা কোয়েশ্চেন ব্যাংক ভালো, এইগুলা হচ্ছে আপনাদেরকে সংগ্রহে রাখতে হবে। প্লাস হচ্ছে রিসেন্ট যারা পরীক্ষা দিয়েছে, জানুয়ারি সেশন যারা পরীক্ষা দিয়েছে, তাদের যে কোয়েশ্চেন গুলা, সেগুলো হচ্ছে আপনাদেরকে কালেকশনে রাখতে হবে। চেষ্টা করবেন যে পরিচিতদের মধ্যে যদি এরকম প্রশ্ন মানে যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে শোনা, যেহেতু আমাদেরকে পেপার পার্ট 1 পরীক্ষার পরে আসলে কোশ্চেন তো সাপ্লাই দেওয়া হয় না, আপনার মুখ থেকে শুনে শুনে যতটুকু আসলে আইডিয়া করা যায় কোশ্চেন গুলা। তো কি কি টপিকস এবার নতুন কোনো টপিকস এন্ট্রি হয়েছে কিনা বা কি ধরনের প্রশ্ন আসছে, এগুলো আপনারা জানলে বা শুনলে আইডিয়া আরো ভালো পাবেন, যদি পরিচিতের মধ্যে কেউ থাকে যে সিরিয়াস পার্ট 1 পেডিয়াট্রিক্স দিয়েছে। তো আমরা পেপার 3 এর যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা যদি আপনারা দেখেন, তো মেইনলি হচ্ছে পেপার 3 বলতে এখন তো একই দিনে পরীক্ষা হয়।
আগে যেমন 3 দিনে পরীক্ষা হতো, তাই 3টা পেপারে ভাগ হয়ে 3 দিনে হতো। এখন 3টা পেপারের কোশ্চেনই হবে, মার্কস ডিস্ট্রিবিউশনও সেমই, কিন্তু ওই একটা দিনে আপনাদের পুরাটা কভার হবে আর কি। তো পেপার 3 যেটা, সেটা হচ্ছে মেইনলি মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, এই 2টা পোর্শন যেগুলোতে আসলে মার্কস তোলা খুব ইজি। আগে যখন 3 পেপার আলাদা পাশ করতে হতো, তখনও দেখা যাচ্ছে যে আপনার মানে 70% মার্কস তুলতে হতো, পেপার 3 দিয়ে অনেকটা কভার হতো। এবং এখনো কিন্তু আমি মনে করি যারা মাইক্রোবায়োলজি, প্যাথোলজিতে খুব ভালো দক্ষতা অর্জন করবেন, তারা দেখা যাবে যে পেপার 2টা অনেক সময় একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন হয়, অথবা পেপার 1 একটু আনকমন কোয়েশ্চেন যদি চলে আসে, ওখানে যদি আপনার কিছু ভুল হয়, এইখানের মার্কস দিয়ে আপনি কিছুটা হলেও কভার করতে পারবেন। কারণ এই মাইক্রোবায়োলজি, প্যাথোলজির জিনিসগুলা মোটামুটি দেখবেন যে মানে আপনি পড়ে গেলে, মোটামুটি গাইডলাইন ফলো করে আমরা যেভাবে বলে দিচ্ছি ওভাবে পড়ে গেলে আপনার অনেক অংশেই কমন পড়বে। যেমন আপনি যদি এখানে আমি মার্কস ডিস্ট্রিবিউশন, যেমন জেনারেল প্যাথোলজি ইউজ আপনার অনেকগুলো টপিকস, কিন্তু দেখবেন যে কিছু কিছু টপিকস থেকে প্রশ্ন হচ্ছে আপনার বারবার রিপিটেড হচ্ছে। এই প্রশ্নগুলা যদি আপনি ভালো মতো সলভ করে যান, তাহলে বা দেখেন, আপনার আইডিয়া হয়ে যাবে যে এই টপিকস থেকে বা এই সাবজেক্ট থেকে আমার হচ্ছে পার্ট থেকে প্রশ্নগুলা আসে বেশি। আবার যেমন জেনারেল প্যাথোলজির আন্ডারে আপনার হচ্ছে সেল ইনজুরি, ইনফ্লামেশন, এরপরে হচ্ছে আপনাদের ইডিমা, এইগুলা থেকে খুব প্রশ্ন হয়। থ্রোম্বোএম্বলিজম, এই এই টপিকস গুলা থেকে প্রশ্ন হয়। এরপরে হচ্ছে আপনার নিওপ্লাজম, এটা একটা পোর্শন হচ্ছে জেনারেল প্যাথোলজি। দেখা যাচ্ছে নিওপ্লাজম থেকে প্রশ্ন হচ্ছে, বেসিকে যে প্যাথোলজি আমরা পড়ি সেটা থেকে প্রশ্ন হচ্ছে, প্লাস একটা ক্লিনিক্যাল রিলেটেড প্রশ্ন হল। কারণ এই পেপার 3 কিন্তু প্যাথোলজি, মাইক্রোবায়োলজি প্লাস সিস্টেমিক প্যাথোলজি, দ্যাট মিনস হচ্ছে আমাদের ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স। এবং ক্লিনিক্যাল কোশ্চেন কিন্তু 3টা পেপারে অংশ। আপনার ফিজিওলজিতে আপনি ক্লিনিক্যাল রিলেটেড প্রশ্ন পাবেন, পেপার 1-এও পাবেন, এবং পেপার 3-তে তো আপনি একটা 12 থেকে 15টা প্রশ্ন আপনার ফিক্স থাকবে এটার এখানে। এবং জেনারেল প্যাথোলজিরও কিছু কোয়েশ্চেন আসবে ক্লিনিক্যাল সিনারিও বেসড। যেমন আপনার একবার একটা সেশনে কোয়েশ্চেন আসছিল যে মোস্ট কমনেস্ট ব্রেইন টিউমার বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টিউমার। তো সিএনএস টিউমারের মধ্যে মোস্ট কমনেস্ট কোনটা, এটা একটা এসবিএ যদি আসে, এটা একটা নিওপ্লাজমের প্রশ্ন, অনকোলজির প্রশ্ন। তারপর এএলএল বা লিউকেমিয়া থেকে প্রশ্ন হয়, এটা একাধারে একটা ক্লিনিক্যাল প্রশ্ন প্লাস হচ্ছে একটা নিওপ্লাজমেরও প্রশ্ন। আপনি খেয়াল করলেই প্যাটার্নটা বুঝবেন যে আমাদের ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর যেসব ডিজিজ কমন, বাচ্চাদের যেসব ডিজিজ কমন, সেই রিলেটেড প্রশ্ন আসতেছে। আবার আপনি যদি মাইক্রোবায়োলজির কথাই চিন্তা করেন, এরকম প্রায় সেশনে কোয়েশ্চেন আসে যে একটা যে কোনো একটা ডিজিজ ধরে যে তার কমনেস্ট অর্গানিজম কোনটা। যেমন একটা ব্রঙ্কিওলাইটিস আপনি যদি ধরেন, এটা নিয়ে বেশ 1-2 সেশন পর পর 5খানে প্রশ্ন আসছিল, হুইচ ইজ দ্য কমনেস্ট অর্গানিজম অফ ব্রঙ্কিওলাইটিস। তো ব্রঙ্কিওলাইটিস এর কমনেস্ট অর্গানিজম হচ্ছে রেসপিরেটরি সিনসিয়াল ভাইরাস। তো ওইটা হচ্ছে আপনি যদি ওভাবে কোরিলেট করে পড়তে পারেন, তাহলে আপনার জন্য আনসার করাটা আরো সহজ হবে। আপনি মাইক্রোবায়োলজিতে ভাইরোলজি, প্যারাসাইটোলজি বা ব্যাকটেরিওলজি সবই আপনি পড়বেন, কিন্তু মাথায় রাখবেন যে আমাকে সিস্টেমিকের সাথে কোনটা কোনটা আমার বেশি জরুরি, আমার যেই ডিজিজ গুলো করতেছে বাচ্চাদের ক্ষেত্রে তার অর্গানিজম গুলা সম্পর্কে আমার কিন্তু জানাটা জরুরি। তো এইভাবে আপনাকে পড়াটা একটু কোরিলেট করে আগাতে হবে। তো জেনারেল প্যাথোলজিতে যেসব টপিকস বললাম যে মোটামুটি ওখান থেকে পড়া, তারপরে হচ্ছে ইমিউনোলজিটা, এখানে কয়েকটা টপিকস আছে যেগুলা মানে আয়তন বলেন বা কলেবরেটর ছোট, বাট মার্কস কিন্তু বেশি। আপনি যদি ধরেন পুরো জেনারেল প্যাথোলজির অনেকগুলো টপিকস পড়ে আপনি হয়তো 8-10টা প্রশ্ন পাচ্ছেন, সেখানে ইমিউনোলজির একটু মানে খুব ছোট কিছু পোর্শন কভার করে আপনি কিন্তু 4 থেকে 6টা প্রশ্ন পেয়ে যাবেন। এবং কিছু কিছু কোশ্চেন প্রতি সেশনে আসতে থাকে, যেমন হাইপার সেন্সিটিভিটি থেকে প্রতি সেশনে প্রশ্ন আসে, ধরতে গেলে এক সেশন পর পর বা একই সেশনও 2বার আসছে, এরকম কোশ্চেন আসছে, এরকমও হয়। তো 4 থেকে 6টা প্রশ্ন যদি আপনি ইমিউনোলজি থেকে পান এবং ক্লিনিক্যাল ইমিউনোলজি থেকে আপনি পান, তাহলে তো হচ্ছে আপনার জন্য কম পরিশ্রমে একটা লাভজনক একটা ডিল হলো, যে আপনি ইমিউনোলজিতে সময় কম দিয়েছেন কিন্তু, বা সময় কম লেগেছে কিন্তু আপনি প্রশ্ন পাচ্ছেন বেশি। তো যেসব টপিকস গুলো দেখবেন ছোট কিন্তু মার্কস মোটামুটি বেশি, সেগুলো যাতে কোনোভাবেই মিস না হয়। যেমন জেনেটিক্স পড়তে খুব বেশি সময় লাগার কথা না, বেসিকেও আমাদের পড়ানো হয়, প্লাস ক্লিনিক্যাল জেনেটিক্স এরও ক্লাস থাকে। তো ক্লিনিক্যাল জেনেটিক্স এ বা মলিকুলার বায়োলজিতে এগুলো থেকে প্রশ্ন যেগুলো থাকতেছে, যেসব ডিজিজ পড়তে হচ্ছে, সেগুলো যদি আপনি ভালোভাবে পড়ে ফেলেন, তাহলে আপনি 3 থেকে 5টা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছেন। আর এগুলো রিপিট হয়। যেমন আপনার ইমিউনোলজিতে আবার কিছু কিছু টপিকস আছে যেগুলো সাধারণত আমাদের আহ আহ, কি বলে এটাকে, বেসিকে হচ্ছে অত বেশি লাগে না। যেমন হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সি, এই জিনিসটা, এটা হচ্ছে সাধারণত আমাদের বেসিক প্রশ্নে হচ্ছে খুব বেশি একটা আসে না, কিন্তু আমাদের যদি ক্লিনিক্যাল
প্রশ্ন ধরেন, ক্লিনিক্যাল ইমিউনোলজি প্রশ্ন ধরেন, তখন ওখান থেকে ইমিউনোডেফিসিয়েন্সি থেকে আমাদের প্রচুর প্রশ্ন হয়। একটা যে কোনো সিনারিও বেসড প্রশ্ন হয়, যেমন ইমিউনোডেফিসিয়েন্সি থেকে আপনি যদি চিন্তা করেন, একবার প্রশ্ন আসছিল এরকম যে which cell is commonly affected in severe combined immunodeficiency disorder। তো ওইখানে হবে আনসারটা হবে বোথ টি এন্ড বি সেল ইজ ইনভলভ। তো এই ধরনের প্রশ্ন আসে। তো আমরা যখন সামনে আপনারা যারা অ্যাডমিটেড আছেন ক্লিনিক্যাল ক্লাসগুলো যখন করবেন, আমরা যেগুলো টেক্সট বুক ব্যাচ পড়াই, ওখানে যারা অ্যাডমিটেড আছেন, যারা ওই ক্লাসগুলোতে এনরোলড আছেন, তারা যখন এগুলো পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে কোত্থেকে পড়তে হয়। আর প্লাস হচ্ছে কিছু কিছু টপিক যেমন সিস্টেমিক প্যাথোলজি মানে হচ্ছে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স, এটা হচ্ছে টোটালি আমাদের টেক্সট বুকের মোটামুটি আমরা বেস করে পড়াই। কি কি বই লাগতেছে একটু পরে আমি বলে দিচ্ছি। তো ওইটা ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সে বেশ মানে অনেকগুলা চ্যাপ্টার কমপ্লিট করে আপনি হয়তো 12টা থেকে 15টা প্রশ্ন পাবেন এখানে, কিন্তু আপনি পেপার 1 2 অনেকটা কভার হয়ে যাবে আপনি ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স পড়ার সাথে সাথে, কারণ আপনি ক্লিনিক্যালি কোরিলেট করে অনেকগুলো টপিকস মানে তখন ওখানে পড়া হয়ে যাবে। এরপরে মাইক্রোবায়োলজির পোর্শনটা হচ্ছে বিশাল সিলেবাস, কিন্তু আপনার কোয়েশ্চেন কোয়ান্টিটি কম। যেমন ব্যাকটেরিওলজিতে এত বড় ব্যাকটেরিওলজি পড়া শেষ করে আপনি হয়তো 4 থেকে 6টা প্রশ্ন পাবেন, ভাইরোলজিতে 3 থেকে 5টা প্রশ্ন, তারপর প্যারাসাইটোলজি থেকে 2 থেকে 3টা প্রশ্ন, মাইক্রোলজি থেকেও 2 থেকে 3টা প্রশ্ন, তারপর স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন এগুলো থেকে 1 থেকে 2টা প্রশ্ন। তো এই মোটামুটি আপনার মার্কস ডিস্ট্রিবিউশন, এইভাবে আপনি আগাবেন। এখন আমরা বলি যে কি কি বই লাগে। তো মেইনলি আমাদের হচ্ছে যারা টেক্সট বুক ব্যাচে ভর্তি আসছেন তারা তো ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর জন্য আমাদের টেক্সট বুক ফলো করবেন হচ্ছে মেইনলি। আসলে আমরা আবিদ স্যারের যে বইটা স্টেপস অন টু পেডিয়াট্রিক্স বাই আবিদ হোসেন মোল্লা স্যার, সো ওইটার 6th এডিশন এখন চলতেছে, আপনারা ওটা ফলো করবেন। যত লেটেস্ট এডিশন আসবে চেষ্টা করবেন নিজের কালেকশনে নিয়ে ফেলার, কারণ লেটেস্ট এডিশনে স্যাররা নতুন যেসব টপিক অ্যাড করেন অনেক সময় ওগুলাই থেকেই প্রশ্ন হয়ে আসে। তো নতুন এডিশন গুলা নিজের মানে কালেক্ট করে ফেলবেন। এবং এমআর মোল্লা স্যারের যে কনসাইজ টেক্সট বুক অফ পেডিয়াট্রিক্স এটা 4th এডিশন চলতেছে, এইটার এটাও কালেকশনে রাখবেন। আর যারা এমআর খান স্যারের বইটা পড়েন ওইটাও হচ্ছে পড়তে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। তবে আমরা যারা ক্লিনিক্যাল ব্যাচে ভর্তি হয়েছেন তাদেরকে আমরা বলি যে এমআর মোল্লা স্যারের বইটা আসলে কালেক্ট করার জন্য, কারণ আমরা ওখান থেকে মেনলি পড়াই। আর আমাদের আসলে বি টেক্সট বুক হচ্ছে নেলসন টেক্সট বুক অফ পেডিয়াট্রিক্স। আপনার এসিবিএস এর সিলেবাসের ওখানেও নেলসনের কথাই লেখা, তবে কিন্তু আপনি নেলসনটা এত হিউজ, আপনি 2টা ভলিউম শেষ করে পরীক্ষার হলে যাওয়াটা খুবই কঠিন। তো আমরা মেইনলি বলি স্যারদের এই 2 স্যারের মেইন বইগুলা কভার করতে, যতটুকু আমরা বলে দিচ্ছি গাইডলাইন দিচ্ছি। আর মেইনলি হচ্ছে যারা লং ব্যাচে ভর্তি আছেন তাদেরকে তো বেসিক আমাদের পোর্শনটার জন্য শীট দেওয়া হবে। পাশাপাশি আপনি ওখানে শীট থেকে আইডিয়া পাবেন আপনাকে আসলে কতটুকু কি পড়তে হবে, কি আগাবেন ক্লাস ক্লাস থেকেও আইডিয়া পাবেন। সাথে সাথে আপনি অবশ্যই সাথে একটু রাখবেন মাইক্রোবায়োলজির লেন্সটা, কারণ অনেক সিঙ্গেল বেসড কোয়েশ্চেনের আনসারের জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে শীটের আছে কিন্তু কিছু কিছু জিনিস কনফিউশন ক্লিয়ার হওয়ার জন্য হচ্ছে লেন্সটা লাগে। আর জেনারেল প্যাথোলজির জন্য রেফারেন্সটা রাখবেন, সেটাই মোটামুটি আমাদের প্রোভাইড করা থাকে। তারপর কিছু জিনিস হয়তো দেখতে হলে বা কনসেপশন ক্লিয়ার রাখতে হলে আপনি রেফারেন্সটা একটু দেখে নিলেন। আর এই মোটামুটি এই আর হচ্ছে আপনার ক্লিনিক্যাল পোর্শনটার জন্য কি করতে হবে সেটা তো বললামই। তো আপনারা হচ্ছে মানে কোয়েশ্চেন কেমন হয় প্লাস হচ্ছে সিলেবাসটা, এরপর সাথে সাথে হচ্ছে আমরা কিভাবে গাইডলাইন দিচ্ছি, সবকিছু মিলিয়ে হচ্ছে আপনাদের প্রিপারেশনটা হবে। এখন আমাদের যে প্রিপারেশনটা সেটা কি আমরা হচ্ছে প্রথমে কোয়েশ্চেন গুলা হচ্ছে আমরা পড়তে কোয়েশ্চেন সহ প্লাস হচ্ছে টপিকস গুলা হচ্ছে আমরা পড়বো। পাশাপাশি হচ্ছে আমাদের কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে ফেলবো, কারণ সিঙ্গেল বেস কোয়েশ্চেন আনসার করতে হলে আপনাকে অবশ্যই আপনার ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে এবং রেগুলারলি পরীক্ষাগুলো দেওয়া। লং ব্যাচ বলেন, আমাদের এক্সাম ব্যাচ বলেন, অথবা আমাদের ক্লাস টেস্ট ক্লাস টেক্সট বুক যেটা ব্যাচ সেটা বলেন, সবগুলোতে আমাদের এক্সাম থাকে প্রতি উইকে। এবং সেই এক্সাম গুলা যদি অনেকে মনে করে যে আমি পরে একবারে পরীক্ষাগুলো দিব, কিন্তু যেটা যে সপ্তাহের এক্সাম সেটা সেই সপ্তাহে শেষ করে ফেলাই ভালো। কারণ হচ্ছে আপনি যদি ওই সপ্তাহে ওটা শেষ না করেন তাহলে কিন্তু আপনার দেখা যাবে কি যে আপনি পরীক্ষাগুলো জমতে 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 এমন পর্যায়ে চলে যাবে আপনি শেষে এতগুলা পরীক্ষা দিয়ে কুলাতে পারবেন। এবং আপনার যতটুকুই পড়া হোক না কেন আপনার মনে হতে পারে যে আমি তো পড়া শেষ করি নাই আজকের যে টপিকসটা ছিল, কারণ সবাই আসলে নিজস্ব ব্যস্ততা থেকে সময় বের করেই হচ্ছে পরীক্ষা অ্যাটেন্ড করবেন এবং প্রিপারেশন নিচ্ছেন। প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ব্যস্ত আছেন, কেউ ডিউটি চাপ সামলে, কেউ আছেন যে সরকারি চাকরিজীবী তারা ডিউটি এবং আদার্স ক্রিয়া সামলে। এবং আমাদের ফিমেলদের তো একটা আলাদা ব্যাপার আছে যে আমাদের সংসার প্লাস যাদের ছোট বাচ্চা আছে বাচ্চাদেরকে সামলে আপনাকে একটা হয়তো টাইম বের করতে হচ্ছে।
আপনি যতটুকুই সময় পাচ্ছেন এটাকে এফেক্টিভলি কাজে লাগান, এবং ওই সময়টুকুর মধ্যে আপনি কতটুকু কভার করতে পারছেন সেটা হচ্ছে ব্যাপার, কতটুকু সময় আপনি কাজে লাগাতে পারছেন সেটাই ব্যাপার। এবং আপনি যতটুকুই পড়া হোক না কেন আপনি পরীক্ষা অবশ্যই অ্যাটেন্ড করবেন, এতে আপনি কোয়েশ্চেন সম্পর্কে ওরিয়েন্টেড হবেন, আপনার পরীক্ষা ভীতি কেটে যাবে। আপনি যখন বিসিবিএস এর পরীক্ষা দিতে যাবেন তখন আপনার মনে হবে যে আপনি মানে এই প্রথম পরীক্ষা দিয়ে ফেস করছেন, এটা আপনার মনে হবে। তো সেই জন্য ক্লাস টেস্ট গুলো অবশ্যই অ্যাটেন্ড করবেন, কি ভুল হয়েছে সেটা থেকে শিক্ষা নেবেন এবং ভুলগুলো কারেকশন করে ফেলবেন। সলভ ক্লাস যখন হবে, এক্সাম ব্যাচ গুলোতে সলভ ক্লাস হয়, সেই সলভ ক্লাস গুলো অ্যাটেন্ড করবেন। সেই সলভ ক্লাস গুলো থেকে আপনার কোন কোন কোয়েশ্চেন গুলো কনফিউশন ছিল, কোত্থেকে পড়লে ভালো হতো বা কি মিস করে গেছেন সেটা আপনি হচ্ছে চেষ্টা করবেন যে মেকআপ করতে। আর এই মিস্টেক্স কারেক্টিং এর মাধ্যমে এবং বারবার পড়ার মাধ্যমে এবং হচ্ছে, এবং আপনি একবার সিলেবাসটা মানে কমপ্লিট করে এবং রিভাইজ যতবার দিতে পারবেন তখন আপনার একটা মানে পারফেকশনস আসবে, এবং আপনি যে চেষ্টাটা করছেন আশা করি ইনশাল্লাহ আল্লাহ যদি আপনার ভাগ্যে রেখে লিখে রেখে থাকে অবশ্যই আপনি সফলকাম হবেন। তো আমি আশা করব যে সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নিতে থাকবেন। তো আমাদের আসলে আহ সব কথার মধ্যে হচ্ছে যারা আমাদের সাথে বিভিন্ন ব্যাচে যুক্ত আছে তারা তো জানেনই, যারা আমাদের সাথে হয়তো গাইডলাইন সেমিনারের মাধ্যমে প্রথম যুক্ত হয়েছেন, আমাদের সিনাস মেডিকেল একাডেমির হচ্ছে কিছু ব্যাচ রানিং যাচ্ছে, এবং বেশ কিছু ব্যাচের 19 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা। তো আমাদের মেইনলি ব্যাচেস এখন হচ্ছে ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচ, তারপরে ক্লিনিক্যাল টেক্সট বুক ব্যাচ যেটা আমাদের এমআর মোল্লা স্যার এবং আবিদ স্যারের বইয়ের বেসড, আর হচ্ছে এক্সাম ব্যাচ শর্ট ক্লাসেস, এইগুলো ব্যাচ আমাদের চলছে। তো ইন্টেনসিভ কেয়ার ল্যাঙ্গুয়েজ এটার হচ্ছে আপনার সাথে মানে বেশ কিছু লাইভ ক্লাসেস এবং লাইভ এক্সামস থাকে, এবং বেসিক ক্লাস ক্লিনিক্যাল ক্লাস মিলিয়ে বেশ অনেকগুলা ক্লাস, প্রায় 50 পরিমাণ ক্লাস, সাথে বায়োস্ট্যাটিস্টিক্স ক্লাসটাও থাকবে। সাথে আমরা লাস্ট যখন একদম শেষের দিকে 3টা সেন্ট্রাল মক টেস্টের বিসিবিএস স্ট্যান্ডার্ডের মক টেস্ট হয়। আর যারা এক্সাম ব্যাচে আছেন, যে হয়তো আগে আপনারা পরীক্ষা দিয়েছেন বা প্রিপারেশন গোছানো আছে, শুধু হচ্ছে পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে ঝালাই করে নিতে চাচ্ছেন, তারা এক্সাম ব্যাচ গুলোতে থাকতে পারেন যাতে একটু পড়াশোনা তো লাইনে থাকে, ট্র্যাকে থাকে। তারা হচ্ছে এক্সাম ব্যাচ গুলোতে 24টা প্রায় লাইভ এক্সাম হয় এবং সলভ ক্লাস হবে, এবং 3টা ওই লাস্ট টাইম মক টেস্ট তো থাকেই। আর আমাদের বলবো যে আম, আমাদের সিন্যাপসের পেডিয়াট্রিক্স এর মোটামুটি জনপ্রিয় ব্যাচ হচ্ছে আমাদের ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর এমআর মোল্লা এবং আবিদ হোসেন মোল্লা স্যারের ব্যাচ, যেটা মানে আমরা এই দুইটা টেক্সট বুক বেস করেই হচ্ছে এই দুই ক্লাসগুলো হয়। এবং আমরা বিশ্বাস করি যে আসলে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সটা মানে অনেক হিউজ, সেটাকে যতটুকু কনসাইজ করে সহজবোধ্য করে আপনাদের কাছে উপস্থাপন করা যায় আমাদের সেই চেষ্টাটা থাকে। এবং টেক্সট বুক ব্যাচে আমাদের এত পড়ার মধ্যে কোনগুলো আপনি পড়তেই হবে এবং কোনগুলো আপনি স্কিপ করে যেতে পারেন সেটার একটা স্বচ্ছ আইডিয়া আপনারা পাবেন। তো সেটা আমাদের অনেক অনেক স্টুডেন্টস এর আগের ব্যাচ গুলো থেকেও হচ্ছে দেখা যাচ্ছে ক্লিনিক্যালের অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার থাকে না যে কোত্থেকে পড়বো। আসলে মেডিসিন বা সার্জারি সম্পর্কে মানুষের যতটা আইডিয়া আছে এখন হয়তো বা অনেক আমাদের প্রায় সেমিনার্স গুলো হওয়ার কারণে মানুষ অনেক কিছু জানে। আমরা যখন পরীক্ষা দিয়েছি আমরা জানতাম না ওভাবে যে আসলে রিসোর্সটা কোনটা, আমরা কোত্থেকে পেডিয়াট্রিক্স আসলে পড়লে আমাদের হেল্প হবে বা কোশ্চেন গুলো একটু পরিচিত পাবো। তো এখন আসলে মানুষ সবাই জন্য এগুলো জানাটা ইজি হয়ে গেছে, এবং আপনি যদি সঠিক পথে সঠিকভাবে চেষ্টা করেন আপনাদের জন্য মানে সফলতা অ্যাটেইন করা অনেক সহজ হবে। তো টেক্সট বুকটা পড়লে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, তাই আমরা মেনলি এটার উপরেই জোর দেই। তো এটা দেখা যায় 15টা ক্লাস এবং তার সাথে ওই ওই টপিকস গুলোর এক্সাম থাকে, লাস্টের মক টেস্ট তারা অ্যাটেন্ড করতে পারবে যারা এই ব্যাচ গুলাতে আছে। তো এই জিনিসটা হচ্ছে মোটামুটি আপনার আপনার প্রয়োজন অনুসারে, এখন কারো যদি বেসিক গুছানো থাকে, পড়া ক্লিনিক্যালের ঘাটতি থাকে, তারা ক্লিনিক্যাল ব্যাচে ভর্তি হতে পারেন, এনরোল করতে পারেন। আর যারা হচ্ছে লং ব্যাচে আছেন তারা লং ব্যাচের তো অনেক দীর্ঘমেয়াদী ক্লাস, কারণ সব ক্লাসে মোটামুটি চেষ্টা করবেন যখন ক্লাস হচ্ছে অ্যাটেন্ড করে ফেলার, কারণ ক্লাসও জমতে থাকলে হবে কি শেষে পাহাড় সম হয়ে যাবে, আপনি এটা শেষ করতে পারবেন। তো অনলাইন ক্লাসগুলোতে বিশেষ করে জমাতে থাকলে শেষে আর এত ক্লাস দেখে নেওয়া সম্ভব হয়, চেষ্টা করবেন লাইভ ক্লাসগুলো করে ফেলতে, ক্লিনিক্যাল ক্লাসগুলো চেষ্টা করবেন লাইভ ক্লাসগুলো করে ফেলতে। তো মোটামুটি ভালো মতো প্রিপারেশন নিতে থাকেন। আমাদের মানে গাইডলাইন পেয়ে আপনাদের কিছু হলেও যদি উপকার হয় আমাদের সেখানেই সার্থকতা। আপনারা ভালো মতো নিজের প্রস্তুতিটা ঝালাই করেন। আহ যদি কেউ সেলফ প্রিপারেশন নিতে থাকেন সেক্ষেত্রেও আপনি যেভাবে আমরা বললাম সেভাবে আগালে অনেকটাই আপনাদের হেল্প হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে আমাদেরকে চ্যাট বক্সে লিখতে পারেন, অথবা হচ্ছে
মাইক্রোফোন অন করে আনমিউট করেও বলতে পারেন যদি কারো কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি মনে করি আজকের সেশনটা এখানে শেষ করা যায়। আচ্ছা, তাহলে আম, যদি আমাদের এক্সিকিউটিভরা কেউ থাকেন একটু মিটিংটা এন্ড করে জি দিলে ম্যাডাম, ভালো জি। হয়। আচ্ছা, আসসালামু ঠিক আলাইকুম আছে। ম্যাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমাদের যারা সেশনে উপস্থিত ছিলেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আমাদের অ্যানাউন্স থাকবে আমাদের এই সিনাপস গ্লোরি অফার চলতেছে 40% ডিসকাউন্ট এই 17 জানুয়ারি পর্যন্ত। আপনারা যারা এখনও অ্যাডমিট হন নাই সিনাপসের সাথে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান, আপনাদের জন্য আমরা 40% ডিসকাউন্ট দিয়ে রাখছি 17 জানুয়ারি পর্যন্ত। আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার মেসেঞ্জারে, যেখানে নক দিবেন পাবেন, আমাদের পেজও পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।